অরিনের মিথ্যা কথা শুনে মনে হাসি এলো। সত্যিটা জানার পরে যখন কেউ মিথ্যা বললে তখন সেটা শুনে না পারি হাসতে, না পারি সত্যিটা দেখিয়ে দিতে। তাহলে সকাল সকাল গিয়েছিল কোথায়? কোথাও না গেলে তুমি বাইরে থেকে কেনই ভিতরে ঢুকছো? তোমার না কিচেনে থাকার কথা, অথবা আমার সাথে বেডরুমে? অরিন হালকা হেসে বলল, ইয়ে তুমি তো ঘুমিয়েছিলে, তাই ফ্ল্যাটের সামনে পার্কে গিয়েছিলাম একটু হাঁটতে। ও তাই একাই গিয়েছিলে নাকি সঙ্গে কেউ ছিল? চমকে উঠল মেয়েটা। তোতলানো দ্বিগুণ করে বলল, না না, আমি একাই গিয়েছিলাম। বেশ ভালো, তবে এইভাবে তোতলাচ্ছ কেন? মনে হচ্ছে চুরি করে বা মিথ্যা বলতে ভয় পাচ্ছ। অরিন হঠাৎ স্বাভাবিক হয়ে এলো। কয়েক নোনা সেকেন্ডের মধ্যেই এই পরিবর্তন দেখে অবাক হলাম। এবার সেই আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তার আগে তুমি বলো, এই ঈদের ছুটির দিনে তুমি অফিসের ড্রেস পরে যাচ্ছ কোথায়? ছুটি? হ্যাঁ ছুটি। ঈদের ছুটির কথা ভুলে গেছো? আজ কেবল 1 তারিখ, মঙ্গলবার। তোমার অফিসের ছুটি তো 9 তারিখ পর্যন্ত। হ্যাঁ তাই তো, মাথাটা কেমন ধরে আসছে আমার। গতকাল থেকেই কি যেন হচ্ছে আমার সাথে, সবকিছুই কেমন এলোমেলো লাগছে। আমাকে এইভাবে মাথা চেপে ধরতে দেখে অরিন এগিয়ে আসে, খুব কাছাকাছি, এতটা কাছাকাছি যে ওর শরীরে চিরচেনা ঘ্রাণ আমার নাকে আসছে। তবে আজকেরটা অন্যরকম। অরিন রোজকার ব্যবহার করা পারফিউমের বদলে প্রচণ্ড দামি এক ব্র্যান্ডের করা পারফিউমের ঘ্রাণ। মাথাটা তুলেই তাকাই অরিনের দিকে। মেয়েটা কেমন যেন আবেদনময় চাহিনিতে তাকিয়ে থাকে সব সময়। এমন সময় চোখ পড়ে অরিনের গলার দিকে, লালচে দাগ, একদম তাজা দাগ। হয়তোবা কেউ এক্ষুনি এই ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে। অরিন আমাকে ওর দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকতে দেখে আমার চোখে অনুসরণ করে নিজের গলার দিকে তাকায়। তারপরেই আমার দিকে তাকিয়ে হঠাৎ ক্ষিপ্ততার সাথে ওড়না দিয়ে গলাটা ডেকে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে যায়। আমি মানুষটা সহজ সরল, মনে কোনো জটিলতা বা কাউকে রাগ দেখাতে পারি না। স্বাভাবিকভাবেই অরিনকে বলি, অরিন তোমার গলার নিচে ওই ভালোবাসার চিহ্নটা কে এঁকে দিল? অরিন নিশ্চুপ, তবে নিশ্চুপতা বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়েটা কেমন যেন আমাকে অপেক্ষা করিয়ে হনহনিয়ে চলে গেল কিচেনের দিকে। তাই তৎক্ষণাৎ কোনোই প্রক্রিয়া না দেখিয়ে রুমে গিয়ে অফিসের পোশাক খুলে লুঙ্গি আর গেঞ্জি পরেই বিছানায় বসি, হাতে মোবাইল, চোখ দুটো স্তর সেই অচেনা ব্যক্তির মেসেজের অপেক্ষায়। দীর্ঘ কয়েক মিনিট অতিবাহী হওয়ার পরপরই একটা মেসেজ আসে। হ্যাঁ, কি আবির সাহেব, আপনার স্ত্রীর বিষয়ে কি কিছু জানতে চান? তৎক্ষণাৎই রিপ্লাই দেই, হ্যাঁ আমি জানতে চাই আমার স্ত্রীর পাশে ওই লোকটা কি তার পরিচয়? জানবেন মিস্টার আবির সাহেব, সবই জানবেন। তবে তার আগে নিজের কৃত্যকর্মের শাস্তি আপনি পান। কৃত্যকর্মের শাস্তি? হ্যাঁ, কৃত্যকর্মের শাস্তি। আর সেই শাস্তিটাই কোনো শারীরিক আঘাত নয়, মানসিক আঘাত। যে আঘাতের কোনো ক্ষমতা সৃষ্টি হয় না, অদৃশ্য ও শাস্তি। যে শাস্তিটা আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন, তবে কাউকেই দেখাতে পারবেন না। অবাক হয়ে যাই মেসেজটা পড়ে, তবে রিপ্লাই দেওয়ার আগে শান্ত মাথায় কিছু একটা ভাবতে গিয়েও ভাবতে পারি না। মাথায় ভীষণ চাপ অনুভব করি, অগ্রত ব্যথায় হলেও রিপ্লাই দেই। আমি কি এমন করেছি যার জন্যই আমাকে শাস্তি দেবেন? হ্যাঁ, সব ভুলে গেলি? মনে কর, যত দ্রুতই মনে করবি ততই তোর শাস্তি কম হবে। তোকে আমি সুযোগ দেব ভুল শুধরিয়ে নেবার। ততদিন তুই শুধু দেখেই থাকবি তোর স্ত্রী কিভাবে পরপুরুষের সাথে নষ্টামি করে বেড়ায়। শুধু দেখবি আর মানসিক যন্ত্রণায় ছটফট করবি। মেসেজটা দেওয়ার পরপরই আমাকে ব্লক করে দেয় সেই ব্যক্তি। আমি হতাশ হয়ে ফোনটাই বিছানার পাশে রেখে উঠে দাঁড়াই। টিপ টিপ পায়ে কিচেনের দিকে এগিয়ে যেতে থাকি। আর আমার স্ত্রী অরিনের পিস পিস করে মোবাইলে কথা বলার আওয়াজ শুনতে পাই। পার্কে এভাবে জোর করে লাভ দিতে গেলে কেন? ইস, আর একটু হলেই তো ওই হাবলা আবিরের কাছে ধরা পড়ে যেতাম। হ্যাঁ, ডাকটা দেখেছি, তবে কিছুই বলেনি, কেমন হাবলার মতো চেয়েছিল। আর কিছু বলার আগেই আমি কিচেনে প্রবেশ করি। বাজ পাখির মতো অরিনের হাত থেকে ফোনটা কেড়ে নিতে গিয়েও থেমে যাই। মনে মনে ভাবি, থাক না, দেখি মেয়েটা কত দূর যেতে পারে। আমার ভাবনার মাঝে অরিনি হয়তো আমার আগমন বুঝতে পেরে মোবাইলটা লুকিয়ে নেয় নিজের আঁচলের মাঝে। আগের দিনের মতোই কেন যেন ওকে আর পিছন থেকে জড়িয়ে ধরতে মন সায় দিল না। তাই ওপাশ দাঁড়িয়ে বলি, কার সাথে কথা বলো অরিন? কেউ না হলে কানে ফোন নিয়ে একা একা বুঝি বকবক করলে আর আমাকে হাবলাও বললে। অরিনের চমকানো ভঙ্গিতেই আমার দিকে তাকিয়ে বলে, তো তুই তো আড়াল থেকে সব শুনছস আবির? না তবে হাবলা কথাটা কানে এলো। কিচেনে কেন এসেছে বুঝতেই পেরেছ? অরিনি আমার ইঙ্গিতে হয়তো সঠিক বুঝতে পারিনি, ভেবেছিল জড়িয়ে ধরতে এসেছি। তাই লাজুক হেসে বলে, হ্যাঁ জানি তো, এই 4 মাসে বেশ বুঝেই গেছি আমাকে জ্বালাতন করতে এসেছ। আজ খুব গরম পড়েছে আবির, রান্না করতে গিয়ে ঘেমিয়ে গিয়েছি, চুলে শ্যাম্পু করিনি, প্লিজ আজ জড়িয়ে ধরো না। অরিনের কথায় মনে মনে তাচ্ছিল্য হেসে দিয়ে বলি, রোমান্স করতে বা তোমাকে জ্বালাতন কোনোটাই করতে আসিনি, আমি এসেছি
কথাটা শেষ না করতেই তক্ষুনি চাহিনিতে তাকায় অরিনের দিকে। মেয়েটা কেমন ভয় পেয়ে গেছে, চোখগুলো এমনভাবে গুলে রেখেছে যেন এই মুহূর্তে কোটা ছেড়ে বেরিয়ে আসবে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, তবে দুজনের চাহিনি ভিন্ন, একজন ভয়ে আরেকজন রাগে। চোখটা নামিয়ে নিজে স্বাভাবিকভাবেই বলি, আজ সকালে তোমার গালের নিচে লাভ ব্রিড দেখলাম, যা সাধারণ দুজন মানুষের খেয়ে থাকে। এক কপাল আর দুই নববিবাহিত দম্পতি, তারই মধ্যে আমার নববিবাহিত দম্পতি। তবে মজার বিষয় হলো গতরাতে আমি তোমাকে স্পর্শ করিনি। কথাটা বলেই তাকাই অরিনের দিকে। দুজনের চোখাচোখি হতেই ও চোখ নামিয়ে নিয়ে বলে, তো তুমি কি বলতে চাচ্ছ? বলতেই চাচ্ছি ওই চিহ্নটা তোমাকে কে উপহার দিল। আমি তোমাকে এই বিষয়ে কোনো কৈফিয়ত দিতে চাচ্ছি না আবির। আর এমন নির্লজ্জতা এবং সন্দেহ করা বাদ দাও, আমি তোমার স্ত্রী। তুমি কি সুন্দরই বলে দিলে গতরাতেই আমায় স্পর্শ করেনি। তবে কে স্পর্শ করলো আমায়? চরিত্র দোষ দিচ্ছ আমায়, নাকি মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিতে চাও? 4 মাসেই বুঝি আমার সব বাদ ফিকে হয়ে গেছে? অরিনের এমন নোংরা কথা আর শুনতে পারলাম না। দ্রুতই কানটা চেপে ধরে বেরিয়ে আসি কিচেন থেকে। অলসভাবে বেলকনিতে বসে আছি, সময়টা কেন যেন কাটছে না। ঈদ চলে গেছে অথচ বাড়ি যায়নি। বেলকনিতে বসে থাকায় অল্পতেই নজর যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা পুরুষের দিকে। পুরুষটার নজর ব্যালকনির পাশে কিচেনের জানলার দিকে। তবে কি এই সেই পুরুষ যেই কিনা আমার স্ত্রীর সাথে অবৈধ প্রেমে লিপ্ত? পুরুষটাকে চিনতে পারি, কিন্তু তার পাশে মোটরসাইকেলটা দেখে চিনে পেলি লোকটা আর কেউ না, আমার কাছের মানুষ, আমার প্রিয়।